আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকে আয়েশাপুরের গল্প কবে আসবে জিজ্ঞাসা করেন। আমি তাদের বলবো এই গল্পটার পরে মানে চাঁদ রাতে আয়েশাপুরীর প্রথম ও দ্বিতীয় গল্প একসাথে করে আপলোড করা হবে। অনেকে আয়েশাপুরীর প্রথম গল্পটা খোঁজেন, অনেকে আবার আয়েশাপুরীর প্রথম গল্প শোনেননি। সবার কথা চিন্তা করে আয়েশাপুরীর প্রথম গল্প চাঁদ রাতে দেয়া হবে। শুধু তাই না, আয়েশাপুরীর আরও 2টা গল্প আছে দেয়া আছে ঈদের পরে। এক কথা বলতে গেলে এবারের ঈদে আয়েশাপুরীর 3টা গল্প আসবে। আর আরেকটা কথা, আমি ইফতেশাম চৌধুরী, আমি আপনাদের ভয়েস আর্টিস্ট মানে কণ্ঠশিল্পী। আমার একটা ছোট্ট চ্যানেল আছে, সেখানে আমি মুভি এক্সপ্লেনেশন করে থাকি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন আপনারা আমার সেই চ্যানেলটিতে একটু ঘুরে আসবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। চলুন আর দেরি না করে শুরু করছে আজকের ডাইনির গল্পটি। আশা দেখলেন সে দাঁড়িয়ে আছে শিমুল গাছের পাশে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে সুন্দর একটা জিন। জিনটাকে দেখে আশা কিছু বলতে গেলে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় আশা বিছানা থেকে উঠে জানলা খুলে দূরে ওই শিমুল গাছটার দিকে তাকিয়ে, যে গাছটাকে ও এখনো স্বপ্নে দেখলেন, সে শিমুল গাছের কাছে জিনটাকে কেনই বা ওকে স্বপ্নে দেখা দিল, এসব ভাবতে ভাবতে আবারও বিছানায় এসে ঘুমিয়ে গেলেন আশা। সুন্দর একটা গ্রাম, গ্রামের চারিদিকে ফসলি জমি, সেই গ্রামের মেয়ে আশা। গল্পের শুরুতে যে শিমুল গাছের কথা বললাম, সেই গাছের বিষয়ে আপনাদের আগে বলে নেই। গ্রামের এই শিমুল গাছটার বয়স প্রায় 200 বছর। গাছটাকে দেখে ভয়ঙ্কর না লাগলেও সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি সেই ঘটনা তা আপনাদের কিছুটা বলি। একদিন রাতে এই গ্রামের একজন মাছ বিক্রেতা রাতের বেলা মাছ বিক্রি করে বাড়িতে যে খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে ফিরছিলেন। এমন সময় সেই লোকটা যখন ওই শিমুল গাছের কাছে আসে, তখনই অদ্ভুত একটা অদৃশ্য আওয়াজ ভেসে আসে। কেউ ওনাকে বলে, কিরে মাছ নিয়ে বাড়িতে ফিরছিস, মাছ কি তুই শুধু একা খাবি নাকি আমরাও খাবো? আমাদের কিছু মাছ দিয়ে যা। অদৃশ্য কারোর কথায় সে মাছ বিক্রেতা লোকটা বুঝতে পারলেন এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, কারণ মানুষের কথার আওয়াজ এরকমটা হয় না। উনি ওই শিমুল গাছের বিষয় জানেন এখানে অনেক ভয়ের ঘটনাও ঘটে। এসব জেনে বুঝে উনি সাহস করে বললেন, আপনি কি? আমি জানি না, আমি তো আপনাকে চিনি না। আপনাকে কেন আমি মাছ দিতে যাব? এগুলো মাছ আমার পরিবারের জন্য আমি নিয়েছি। আমি আপনাকে কেন মাছ দেব? কথাটা বলে উনি সামনের দিকে একটু এগোলে এবার ভয়ঙ্কর একটা আওয়াজে বললেন, দেখ, তোকে আবারও বলছে আমাকে কিছু মাছ দিয়ে যা, নইলে অনেক বড় সমস্যা হবে। এরকম একটা আওয়াজ শোনার পর উনি মাছ দিতে রাজি হন না। উনি রাজি না হয়ে আবারও বাড়ির দিকে যেতে থাকেন। উনি বাড়ির দিকে যাচ্ছে এমন সময় বুঝতে পারে ওনার পেছনে পেছনে কেউ আসছে ফিল করায় উনি পেছনে ঘুরে তাকিয়ে দেখেন কুচকুচে কালো একটা বিড়াল। বিড়ালটা সাধারণ বিড়াল থেকেও অনেক বড়, আর বিড়ালটার চোখগুলো কেমন জ্বলজ্বল করছে। বিড়ালটাকে দেখে উনি একটু ভয় পান, কিন্তু সাহস হারাননি। উনি সাহস করে আবারও হাঁটতে থাকেন। এদিকে তার পেছনে পেছনে বিড়ালটাও যাচ্ছে। উনি থেমে গেলে বিড়ালটাও থেমে যায়। উনি হাঁটলে বিড়ালটা হাঁটে। এমন অবস্থা দেখে উনি একটু রাগ করে বললেন, আমি জানি তুই সাধারণ কোনো বিড়াল না, তুই মাছ খাবার লোভে আমার পেছনে পেছনে এসছিস, তাই না? তোর ইচ্ছা আর পূরণ হবে না। আমি যেহেতু একবার বলেছি তোকে মাছ দেব না, এর মানে দেব না। ওনার এরকম কথাই সে বিড়ালটা কেমন আওয়াজ করতে থাকে। তখন উনি রেগে রাস্তার পাড়ে থাকা শক্ত মাটি দিয়ে বিড়ালটাকে উদ্দেশ্য করে ঢিল মারতে থাকে। এমন অবস্থায় বিড়ালটা ঢিল লাগলেও অন্ধকারে মিলিয়ে যায়। বিড়ালটা চলে যাবার পর উনি বাড়িতে চলে যায়। উনি বাড়িতে যাবার পর এই ঘটনার কাউকে বলেন না। এই ঘটনা 2 দিন পর ওনার একটা ছেলে মারা যায়। ওনার ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। ওনার ছেলে মারা যাবার বিষয়টা সাধারণ কোনো বিষয় ছিল না, কারণ ওনার ছেলে সাঁতার জানতো। সাঁতার জানলে কেউ কিভাবে ডুবে মারা যাবে? ওনার ছেলে মারা যাবার পরের দিন স্বপ্ন ওনাকে একটা ভয়ঙ্কর অবিবেশে বলে, কিরে তোকে বলছিলাম না আমাকে মাছ দিয়ে যা, আমাকে তো মাছ দিলি না, উল্টো ঢিল ছুঁড়ে আঘাত করলি। এখন কেমন লাগলো? তোর ছেলেকে আমি ডুবিয়ে মেরেছি। কথাটা বলে চলে যায় সে অবয়বটা। ওই জিনটা শুধু মাছ বিক্রেতার ছেলেকে মারেনি, শুধু ওনাকে ভয় দেখায়নি, গ্রামের আরো অনেককেই ভয় পেয়েছে ওই শিমুল গাছের ওখানে। অনেকের ক্ষতিও হয়েছে। অনেকের ক্ষতিও ভয় পাওয়া ওই শিমুল গাছটার মালিকের কাছে যায়। ওনার কাছে গিয়ে বলেন, আপনার শিমুল গাছটা কেটে ফেলুন, এই গাছটা অনেক ভয়ানক, অনেক ভয়ের ঘটনা এখানে ঘটে। আমরা রাতের বেলা বাজার থেকে একা ফিরতে পারি না।
সবার কথায় শিমুল গাছের মালিক চিন্তা করেন গাছটা কেটে ফেলবেন। উনি চিন্তা মতো গাছটা কাটার একদিন আগে রাতের বেলা একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কালো কুচকুচে দুটো ভয়ানক অবয়ব এসে বলছে, তোর এই শিমুল গাছটা কাটবি না, যদি ওটা ভুল করে কাটার চেষ্টা করিস তো তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর যে ছোট মেয়েটা ওকে আমরা নিয়ে গেলাম, কাল তুই গাছটা কাটা দেখে বিরত থাকবি। কাল যদি গাছটা কাটিস তো তোর মেয়েকে আর ফিরে পাবি না, আর যদি গাছ না কাটিস তো তোর মেয়েকে আমরা ফিরে দিয়ে যাব। এই কথাটা বলে সে অবয়ব দুটো চলে যায়। ওরা চলে যাবার সাথে সাথেই শিমুল গাছের মালিকের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ায় উনি পাশে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী শুয়ে আছে ঠিকই, কিন্তু ওনার মেয়েটা পাশে নেই। মেয়ে পাশে না দেখে উনি ওনার স্ত্রীকে ডেকে তুলে এরপর সাবধানে খুঁজে, কিন্তু ওনার মেয়েটাকে কোথাও খুঁজে পান না। মেয়েকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যান ওনারা। এদিকে রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে উনি চলে যায় একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে গিয়ে সব খুলে বলে। সব শুনে কবিরাজ বলেন, আপনি আপনার এই শিমুল গাছটা কাটবেন না। গাছটা না কাটলে ওরা আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাবে। আপনার ভয় পাবেন না, যান বাড়িতে যান। কবিরাজের কথায় গাছের মালিক বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওই শিমুল গাছটা কাটার চিন্তা বাদ দেন। সবাইকে বলে দেন ওই গাছ উনি কাটবে না। গাছ কাটার প্ল্যান বাদ হবার পর সে রাতে কথা মতোই জিনেরা ওনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যান। এই ঘটনার পর থেকে গ্রামে যে যাই বলুক ওই শিমুল গাছের মালিক গাছটা কাটে না। তখন থেকে গাছটা ওভাবেই পড়ে থাকে। গ্রামের এই গাছটার বিষয়ে সবাই জানে। সবার মাঝে আমাদের গল্পের নায়িকা আশাও জানে। আশা ওই শিমুল গাছের বিষয়ে জেনে মনে মনে ভাবতে থাকে, সবাই তো ওখানে ভয় পায়, ওই শিমুল গাছে নাকি খারাপ ভয়ানক জিন থাকে, তাহলে আমি স্বপ্নে ওখানে সুন্দর জিন দেখলাম কেন? এসব ভাবতে ভাবতে আশা সকালের খাবার খেয়ে ওর বান্ধবী সাবিনার কাছে গিয়ে বললেন, এই সাবিনা শোন, জানিস গতকাল রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। আমি দেখি ওই শিমুল গাছের পাশে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে সুন্দর দেখতে একটা জিন। আশার কথায় সাবিনা বললেন, আরে কি বলিস, সত্যি নাকি? তুই ওখানে সুন্দর জিন দেখলি কিভাবে? তুই জানিস না ওই গাছটা ভয়ানক, ওখানে খারাপ জিনেরা থাকে? সেটা তো জানি, কিন্তু ওই জিনটা সুন্দর ছিল। ওর উচ্চতার রূপ মানুষদের থেকে সুন্দর ছিল। আশার কথায় সাবিনা বললেন, আচ্ছা সব বাদ দে, একবার দেখেছিস, এটা শুধু স্বপ্নই হতে পারে। এরপরও যদি ওই জিনটাকে দেখিস তো ওর সাথে কথা বলবি, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করবি কেন ওকে দেখিস। বান্ধবীর কথায় আশা রাজি হয়ে বললেন, ঠিক আছে তাই করব। আজকে কি কলেজ যাবি? তখন সাবিনা বলল, হ্যাঁ, বাড়িতে ভালো লাগছে না, চল গিয়ে দুটো ক্লাস করে আসি। বান্ধবীর কথায় আশা বললেন, ঠিক আছে তুই রেডি হয়ে আয়, আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে রাস্তায় আসছি। এই বলে বাড়িতে চলে গেলেন আশা। আশা বাড়িতে গিয়ে রেডি হয়ে বান্ধবী সাবিনার সাথে চলে গেলেন কলেজে। কলেজে গিয়ে 2-3টা ক্লাস করে আবারও দুজনে বাড়ির দিকে আসার সময় সাবিনা বলল, এই আশা, পেছনে দেখ কে আসছে, তোর বয়ফ্রেন্ড হাসান আসছে। সাবিনার কথায় আশা পেছনে তাকিয়ে দেখলেন সত্যি ওর বয়ফ্রেন্ড হাসান ওদের দিকে আসছে। এমন সময় সাবিনা বলল, আশা তোর কথা বল, আমি তাহলে আসি কেমন? কথা বলে সাবিনা বাড়িতে চলে গেলে আশা ওর বয়ফ্রেন্ডের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে বাড়িতে চলে গেলেন। এই ঘটনার দিন রাতে আশা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। আশা ঘুমিয়ে যাবার পর স্বপ্নে জিনটা আবারও আসলেন আশার কাছে। জিনটা আসা এবার আশার স্বপ্নের মধ্যে বললেন, আপনি কে? আমি 2 দিন ধরে আপনাকে দেখছি কেন? আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি নিশ্চয়ই জিন জাতীয় কেউ। আপনি জিন হয়ে আমাকে দেখা দেন কেন? আশার কথায় জিনটা মিষ্টি কণ্ঠে বলেন, তোমাকে দেখা দিক একটা কারণ আছে। তুমি কি আমার সামনে বাস্তবে কথা বলতে পারবা? জিনটার কথায় আশা বললেন, হ্যাঁ পারবো। আপনি আমাকে ভয় না দেখালে আমি ভয় না পেলে কথা বলবো। আপনি আমার সামনে এসে কথা বলেন। আশার এরকম কথায় জিনটা বললেন, ঠিক আছে তাই হবে, আমি তোমার সাথে দেখা করব, কথা বলবো। তুমি শুধু আমার কথা তোমার পরিবারকে বলবা না। এই বলে চলে যায় জিনটা। এদিকে সকাল হলে ঘুম ভেঙে যায় আশার। ঘুম ভেঙে যেতেই আশা উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে চলে গেলেন বান্ধবী সাবিনার বাড়িতে। সাবিনার বাড়িতে গিয়ে আশা বললেন, এই আশা জানিস কি হয়েছে? আমি না রাতে স্বপ্নে জিনটাকে আবার দেখছি। ওই জিনটা আমার স্বপ্নে এসে বলছে আমার সাথে বাস্তবে দেখা করবে। আমার তো ভেবে কেমন ভয় ভয় কাজ করছে। জিনটা অনেক সুন্দর জানিস, কিন্তু আমার সাথে কেন দেখা করে সেটা তো জানি না। আশার কথায় সাবিনা বললেন, এমনভাবে বলছিস যেন মনে হয় জিনটাকে পছন্দ করছিস। তো না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড ভুলে জিনটাকে ভালোবেসে ফেললি নাকি? আরে না, সেরকম না। আমি তো এটাই জানি না উনি কেন আমাকে দেখা দেয়। আমার সাথে বাস্তবে দেখা করলে জিজ্ঞাসা করব। তখন আশা বললেন, ঠিক আছে কথা বলে দেখিস, তবে সাবধানে, কেউ আবার জেনে ফেলবে। আমাকে এই বিষয়ে বলছিস আর কাউকে বলবি না।
সাবিনার কথায় আশা বললেন, ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। আর শোন, আজকে কলেজে যাব না, ভালো লাগছে না, কাল যাব কেমন? কথাটা বলে আশা বাড়িতে চলে গেলেন। আশা বাড়িতে যাবার পর সারাদিন বাড়িতেই কাটিয়ে দিলেন। সেদিন রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে আছেন আশা। ওর ঘুম ঘুম ভাব আসতে ও ঘুমিয়ে যাবে এমন সময় ও ঘরে কারো উপস্থিতি টের পান। আশা ঘরে কারো উপস্থিতি টের পেয়ে বাম দিকে ঘুরে দেখেন ওর ঘরে দাঁড়িয়ে আছে সুন্দর একটা ছেলে। ছেলেটাকে দেখে আশা কিছু বলতে যাবে এমন সময় ছেলেটা বলে, ভয় পেও না, আমি মানুষ না, আমি জিনটাক যাকে তুমি স্বপ্নে দেখেছ। তুমি বলছিলে না আমার সাথে বাস্তবে কথা বলবা, তাই কথা বলতে আসলাম। জিনটার কথা আয়শা বললেন, বিশ্বাস হচ্ছে না, আপনি আমার সামনাসামনি। জীবনে কখনো জিন পরিতে দেখিনি, আজকে প্রথম কোনো জিনকে দেখছি আর কথা বলছি। আচ্ছা, আপনি তো বললেন না আমার স্বপ্নে কেন আসেন? আর আপনি আমাকে স্বপ্নের মধ্যে ওই শিমুল গাছের কাছে দেখা দিয়েছিলেন। ওই শিমুল গাছে তো ভয়ানক জিনেরা থাকে, সবাই তো তাই বলে। আপনি কি ভয়ঙ্কর জিন? আসার কথা জবাবে জিনটা বললেন, না, আমি ভালো জিন। আর ওই শিমুল গাছে আগে ভয়ানক জিনেরা থাকতো, এখন থাকে না, ওরা দূরে কোথাও চলে গেছে। এখন আসি আসল কথায়। তুমি আমাকে জিজ্ঞাসা করছো না কেন তোমাকে দেখা দিই? আসলে আজ থেকে 4-5 দিন আগে সন্ধ্যার দিকে তোমাকে পুকুর পাড়ে দেখি আমি। তোমাকে তখনই দেখে ভালো লেগে যায় আমার। আমি চাইছিলাম তখনই ভর করি তোমার শরীরে, কিন্তু পরে ভাবলাম এটা তোমার শরীর খারাপ করবে, তুমি জিনে ধরা এটা অনেক বলবে। জিনটা এরকম কথায় আশা বললেন, আমাকে ভালো লাগে, কিন্তু আমার তো ভালোবাসার কেউ আছে। হাসান নামে একটা ছেলেকে আমি ভালোবাসি। তখন জিনটা বললেন, হাসান নামে যে ছেলেটাকে ভালোবাসো তো তোমাকে ছাড়াও আরও একটা মেয়েকে ভালোবাসে। সময় হলে বুঝতে পারবার তখন ওকে না আমাকে ভালোবাসবা। আজ আমি আসি, কাল তোমার সাথে দেখা করতে আসবো। তোমাকে আবারও বলছি, আমার কথা তোমার পরিবারকে বলবা না, কেমন? এই বলে চলে গেলেন জিনটা। জিনটা চলে যাবার পর আশা ঘুমিয়ে পড়লেন। পরের দিন কলেজ যাবার সময় সাবিনা আশাকে বললেন, কিরে, পরে কি হলো? এই জিনটা কি আসছিল তোর কাছে? সাবিনার কথা জবাবে আশা বললেন, আসছিল, গতকাল রাতে আসছিল, ওর সাথে অনেক কথা হলো। জিনটা বলেন, আমাকে নাকি ওর ভালো লাগে। এটা কেমন কথা বল? উনি তো জিন, আমি মানুষ, আমাদের ভালোবাসা কিভাবে হয় বল? এছাড়াও আমার বয়ফ্রেন্ড আছে, তাই না? আশার কথায় সাবিনা পেছনে তাকে বললেন, ওই যে বয়ফ্রেন্ড নাম নিতে এসে হাজির। অন্যদিন তো কলেজ শেষে বাড়ি যাবার সময় আসে, আজ কলেজ যাবার সময় আসলো যে, কি কারণ কি? না তো জানি না, দাঁড়াও আসুক। আশার কথায় সাবিনা বললেন, দাঁড়িয়ে কি করব? তোদের মাঝে দাঁড়িয়ে থেকে তোদের ভালোবাসার কথা শুনবো, তাই না? তোরা একা একা যত প্রেম করার কর, আমি কলেজে গেলাম। কথাটা বলে সাবিনা চলে গেলেন। এদিকে তখন আশার বয়ফ্রেন্ড হাসান নামের ছেলেটা আসলে আশা বললেন, কি ব্যাপার তুমি আজকে এই সময়? তুমি তো এই সময় দেখা করতে আসো না? আশার কথায় হাসান বললেন, না মানে দুপুরে কাজ আছে, তখন তোমার কাছে আসতে পারবো না। তখন আশা বললেন, কি কাজ? অন্য মেয়ের সাথে দেখা করতে যাও নাকি? কি কি বলো, কার সাথে দেখা করতে যাবো আমি? দুপুরে বাড়িতে, আপুর বাড়িতে যাব। আপুর বাড়িতে যাবা নাকি অন্য কিছু? আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো? তখন হাসান বললেন, না, তুমি সব কি বলো? তোমার হঠাৎ কি হয়েছে? না, কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কলেজে দেরি হয়ে যাচ্ছে, কাল কথা হবে। এই বলে কলেজ চলে আসলেন আশা। আশা কলেজে এসে ক্লাস করে চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে খাবার খেয়ে শুয়ে রইলেন। এদিকে সেদিন বিকালে সাবিনা আশাদের বাড়িতে আসলেন। দুজনে দুপুরে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বসলেন। সেখানে বসে সাবিনা বললেন, তারপর কি করলি? তোর বয়ফ্রেন্ড হাসান কি বলল? তোরা বিয়ে করবি কবে? তখন আশা বলল, আর বিয়ে কিছু করব বুঝতে পারছি না। ওই জিনটা বলেছিল হাসান আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে। আজকে হাসানের সাথে কথা বলে ওরকমই সন্দেহ হলো। আশার কথায় সাবিনা বলল, তাই নাকি? আমারও সন্দেহ হয়েছিল হাসান ওরকম কিছু করবে। দেখ তোরা যা ভালো মনে হয়। এই বলে দুজন আরও বেশ কিছুক্ষণ গল্প করে সেখান থেকে বাড়িতে চলে গেলেন। সেদিন রাতের ঘটনা। রোজ রাতের মতো খাবার খেয়ে ঘরে চলে আসলেন আশা। ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে রইলেন। এদিকে তখনই এ জিনটা আশার সামনে আসলেন। জিনটা এসে বললেন, কেমন আছো? তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমার কথা তোমার পরিবারকে বলনি। তোমাকে বলেছিলাম না তোমার ভালোবাসা হাসান নামে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে। আজকে হাসান অন্য একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সেটা বেশি যাব। জিনটা কথায় আশা অবাক হয়ে বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার আলাদা আলাদা জাতি আমরা। আপনি জিন, আমি মানুষ, আলাদা জাতি, তাতে কি? আমি তোমাকে ভালোবাসতে পারলে তুমিও পারবা। জিনটার কথায় আশা বললেন, আপনার নাম কি? আপনার কি পরিবার নেই বা বাবা মা নেই? আশার কথায় জিনটা বললেন, আছে, আমার পরিবার, মা বাবা সবাই আছে, আর আমার নাম ছাদ।
জিনটা এরকম কথা আশা বললেন, আপনি কি শিমুল কাছে থাকেন নাকি আপনার জিন রাজ্যে? দুই জায়গায় থাকি। জিন রাজ্যে বেশি থেকে আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি যখন আমাকে পছন্দ করবা তখন তোমাকে জিন রাজ্যে ঘুরতে নিয়ে যাব। জিনটার কথায় আশা কিছু বলতে যাবে এমন সময় পাশের রুম থেকে একটা আওয়াজ পেয়ে জিনটা সেখান থেকে চলে গেলেন। জিনটা চলে যাবার পর আশা ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর থেকে জিনটা রোজ আশার কাছে আসতো, ওরা কথা বলতো। অনেক সময় দিনের বেলা ওরা কথা বলতো জিনটার সাথে। এভাবে কিছুদিনের মধ্যে জিনটার সাথে আশার ভালো লাগা সৃষ্টি হয়। তখনও আশা জিনটাকে ভালোবাসে কিনা জানে না। এভাবে কিছুদিন গেলে একদিন কলেজে যাবার সময় আশা সাবিনাকে বলেন, এই সাবিনা, জানিস আমি না কেন জানি জিনটার প্রতি দুর্বল হয়ে পড়েছি। দিন যত যাচ্ছে ওর জন্য বেশি ভালোবাসা কাজ করছে। আশা কথায় সাবিনা বললেন, কিন্তু তুই তো হাসানকে ভালোবাসিস, তাই না? হ্যাঁ, হাসানকে ভালোবাসি, কিন্তু এখন কেন জানি মনে হয় হাসান আমাকে ভালোবাসে না, ও আমাকে ধোঁকা দিচ্ছে। হাসানের প্রতি দিন দিন ভালোবাসা কমে যাচ্ছে। আশা ও সাবিনা এসব গল্প করতে করতে কলেজে চলে গেলেন। কলেজে গিয়ে ফেরার পথে হাসান আশার সাথে দেখা করে বললেন, কি ব্যাপার আশা, তুমি ইদানিং আমাকে এড়িয়ে চলো, ভালো মতো কথা বলো না, কি হয়েছে তোমার? হাসানের কথা আশা বললেন, কই কিছু হয়নি, এমনি ভালো লাগে না। এই ভালো লাগছে না, তুমি চলে যাও। মানে কি আশা, তুমি এমন করছো কেন? আগে কলেজ থেকে ফেরার সময় কত কথা বলতা, এখন কথাই বলতে চাও না? তুমি কি ভালোবাসা রাখতে চাও না? হাসানের এরকম কথায় কোনো উত্তর না দিয়ে বাড়িতে চলে আসলেন আশা। আশা বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তার জীবনে কে সঠিক, কাকেও মন দিয়ে ভালোবাসবে, হাসানকে নাকি জিনটাকে? এসব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পার করতে থাকে দিন। এদিকে রোজ রাতে জিনটার আশার কাছে আসে, সুন্দর সুন্দর কথা বলায় জিনটার সাথে আশার এবার ভালোবাসা হয়ে যায়। আশা ও জিনটার ভালোবাসা হওয়ায় জিনটা ঠিকমতো কথা আশাকে জিন রাজ্যে নিয়ে যায়। ওখানে গিয়ে দুজনে ঘোরাঘুরি করে, খাবার খায়। এভাবে জিন রাজ্যে ঘোরানো শেষে জিনটা আশাকে বাড়িতে রেখে যায়। জিনটা আশাকে বাড়িতে রেখে গেলে আশা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশা সাবিনার সাথে দেখা করে সব খুলে বলে। সব শুনে সাবিনা বলেন, বাবা, ঘটনা এতদূর ঘটে গেছে। আশা তো পরিবার জানলে কি হবে ভাবতে পারছিস। আর তুই তো জিনটাকে ভালোবাসিস, তাহলে হাসানকে বলে দিচ্ছিস না কেন ওকে এখন আর ভালোবাসিস না? তখন আশা বললেন, বলবো, কাল কি বলবো, তুই কাল আমার সাথে থাকবি। কথাটা বলে আশা চলে গেলেন বাড়িতে। এদিকে কথা মতো পরের দিন আশা ও সাবিনা হাসানের সাথে দেখা করলেন। হাসানের সাথে দেখা হলে আশা বললেন, আসলে হাসান, তোমাকে একটা কথা বলার ছিল। আমার এখন কিছু ভালো লাগে না, কেমন জানি লাগে। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে দয়া করে জোরাজুরি করো না, ভালো থেকো। এই বলে আশা সাবিনাকে নিয়ে বাড়িতে চলে আসেন। যাকে এতদিন ভালোবাসত তার সাথে সব সম্পর্ক শেষ করার পরও আশার একটু মন খারাপ হচ্ছে না, কারণ আশা জিনটাকে ভালোবাসে। আশা সব ভুলে শুয়ে রইলেন। সেদিন রাতের বেলা জিনটা আশার কাছে এসে বললেন, তোমার জন্য একটা খাবার নিয়ে আসছি। তখন আশা কি খাবার জিজ্ঞাসা করলে জিনটা বললেন, ফল। দেখো কত সুন্দর ফল, এই ফলের গাছ আমাকে প্রাসাদে আছে আমাদের, আমরা রোজ খাই, এটা খেতে অনেক সুস্বাদু, খেয়ে দেখো। তখন আশা ফলটা নিয়ে একটু খেয়ে বলেন, আসলেই তো ফলটা অনেক মজার। এই বলে ফলটা খেতে খেতে গল্প করতে লাগলেন জিনের সাথে। এভাবে অনেকক্ষণ গল্প করার শেষে জিনটা চলে গেলেন। জিনটা চলে যাওয়ায় ঘুমিয়ে পড়লেন আশা। এই ঘটনার পরের দিন সকালে খাবার সময় আশার মা বললেন, আশা, তোর বাবা বলছিল তুই রাতে কারোর সাথে কথা বলিস নাকি? মায়ের কথা জবাবে আশা বললেন, কই না তো মা, বাবা হয়তো আমার পড়ার আওয়াজ পেয়েছে। এই বলে কথা ঘুরিয়ে আশা খাবার খেয়ে চলে গেলেন ঘরে। ঘরে কি একটু পর রেডি হয়ে চলে গেলেন কলেজে। আশা কলেজ যাওয়ার সময় ওই জিনটাকে দেখলেন, কলেজ থেকে আসার সময়ও দেখলেন। জিনটা ও আশা দুজন দুজনকে ভালোবাসায় জিনটা সবখানে আশাকে দেখা দেন। রাতের বেলা আশার সাথে দেখা করতে আসলে কিছু না কিছু খাবার নিয়ে আসেনি। এভাবে আরও 3 দিন 4 দিন চলে যান। 3-4 দিন পর একটা সকালে আশা ও ওর বান্ধবী সাবিনার সাথে দেখা করেন। সাবিনার সাথে দেখা হলে আশা বলেন, সাবিনা, আমার চেহারার দিকে তাকিয়ে দেখতো, কিছু বুঝতে পারছিস কিনা? তখন সাবিনা বলল, কি দেখবো, তুই তো ঠিকই আছিস। সাবিনার কথা আশা বললেন, কচু ঠিক আছে, আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে, এখন খাবার খেতে তেমন ইচ্ছা করে না, শরীরে শক্তি পাই না, মাথা ঘুরে। এসব সমস্যা হঠাৎ শুরু হলো কেন বুঝতে পারছি না। তখন সাবিনা বলল, তোর এত সমস্যা তোর ভালোবাসার জিনটাকে বল। বউ বলবে কি হয়েছে? আরে ওকে তো বলেছি, ও সব জানি না, বলেছে ডাক্তারের ওষুধ খেতে। হ্যাঁ, এটা তো ভালো কথা, তোর মা বাবাকে বল ওষুধ খা, তাহলে তো সুস্থ হবি। তখন আশা বললেন, দেখি কি করা যায়। এই বলে আশা ও সাবিনা দুজনে বসে বসে গল্প করতে করতে বাড়িতে চলে গেলেন।
বাড়িতে যাবার পর আশা ওর মাকে বললেন, মা, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। আমি বুঝতে পারছি না হঠাৎ এরকম কেন হলো। শরীরে শক্তি পাই না, মাথা ঘুরে, শরীর শুকিয়ে গেছে, খেতেও ইচ্ছা করে না। আশার কথায় ওর মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তোর বাবাকে আমি এই বিষয়ে বলছি। তোর চেহারা ইদানিং খারাপ হয়েছে, এটা তোর বাবাকে বলছি। তোর বাবা তোকে জিজ্ঞাসা করতে বলেছে, আমি তোকে বলার আগে তুই বললি। তুই বলছিস ভালো হয়েছে, তোর বাবা বাইরে গেছে, আসুক তাহলে তোকে নিয়ে ডাক্তারের কাছে ওখানে যেতে বলবো। কেমন, তুই এখন ঘরে যা তাহলে। মায়ের কথায় ঘরে চলে গেলেন আশা। এদিকে বিকালে আশার বাবা বাড়িতে আসলে আশার মা সব খুলে বললেন ওর বাবাকে। সব শুনে আশার বাবা আশাকে নিয়ে ডাক্তারের ওখানে গেলেন, গিয়ে সব খুলে বললেন এবং ওষুধ নিয়ে বাড়িতে আসলেন। আশাকে নিয়ে বাড়িতে আসার পর আশার ডাক্তার দেয়া ওষুধগুলো নিয়মিত খেতে থাকে, কিন্তু শরীরে কোনোভাবেই ভালো হয় না। এভাবে আরও 2-3 দিন কেটে গেল, কিন্তু এতেও কিছু হলো না। 3 দিন পর অসুস্থ শরীর নিয়ে আসা সাবিনার বাড়িতে গেলেন। সাবিনার বাড়িতে গিয়ে আসা বললেন, সাবিনা শোন, আমি তো ডাক্তারের ওখানে গিয়েছিলাম, ওষুধও নিয়ে আসছি, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। আমার তো শরীর অনেক খারাপ করছে, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে তো আমি মারা যাব। তখন সাবিনা বললেন, তা এখন কি করবি? সাবিনার কথা আসা বললেন, আমার কেন জানি সন্দেহ হয় আমার কাছে আসা জিনটার প্রভাবে আমার এমন হচ্ছে না তো। এই বলে সাবিনা, চল না কোনো কবিরাজের কাছে যাই। আমি কবিরাজের কথা মা বাবাকে বলিনি, ওদের বললে ওরা কোন কবিরাজের কাছে যেত আর আমার ভালোবাসার জিনটার কথা জানতে পারতো। ও যে আমার কাছে আসে বলে আমার শরীর খারাপ করছে কিনা এটা বলছি না, শুধু সন্দেহ দূর করতে যাচ্ছি। যাবি আমার সাথে তুই? তখন সাবিনা বলল, আচ্ছা চল, আমার পরিচিত একটা কবিরাজ আছে, ওনার কাছে যাই। এ বলে সাবিনা আশাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেলেন। সেখানে যাবার পর কবিরাজকে সব খুলে বললেন আশা। সব শুনে কবিরাজ বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিচ্ছি। এই বলে বেশ কিছুক্ষণ খোঁজ নিলেন কবিরাজ। খোঁজ নিয়ে আশাকে বললেন, আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার কাছে আসা যে জিনটা আসে ও ভালো জিন, ও তোমার কোনো ক্ষতি করে না। তোমার শরীর এমনিতেই খারাপ, তুমি অন্য ডাক্তার দেখাও, এতে সুস্থ হবে। কবিরাজের কথায় আশা ও সাবিনা সেখান থেকে বাড়ির থেকে যেতে লাগলেন। তখন সাবিনা বললেন, দেখলি আশা, কবিরাজ কি বলল, ওই জিনটার কোনো দোষ নেই, তো ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। তখন আশা বললেন, হ্যাঁ, বাবাকে গিয়ে আজ বলতে হবে অন্য ডাক্তার দেখাতে। এই বলে আশা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবাকে অন্য ডাক্তারের কথা বলায় আশা বাবা এবার বড় হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে ওষুধ নিয়ে আসলেন, কিন্তু এতেও আশার কোনো লাভ হলো না। সেদিন রাতে আশা শুয়ে আছে, ও শরীরটা ভীষণ খারাপ। এমন সময় জিনটা আশার ঘরে আসে। জিনটা এসে আশাকে বলেন, তোমার শরীর এখন কেমন? তখন আশা বলেন, খুবই খারাপ, জানি না হঠাৎ কি হলো। আজকে অন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন জিনটা পাশে বসে মনটা খারাপ করে বললেন, আমাকে ভালোবাসা অথচ আমার প্রতি তোমার বিশ্বাস নেই। তুমি কবিরাজের কাছে গিয়েছিলে আমার বিষয় জানতে। তখন আশা বললেন, আসলে আমাকে ভুল বুঝো না, আমি ভাবছি জিন পরিজনিত কিছু সমস্যা আছে কিনা, তাই কবিরাজের কাছে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। তখন জিনটা বলেন, ঠিক আছে, তোমার শরীর খারাপ, তুমি ওষুধ খেয়ে ঘুমাও, আর কোনো কবিরাজের কাছে যাবে না। এই বলে জিনটা আশাকে একটা ফল দিয়ে বললেন, এটা খাও, শরীরটা ভালো লাগবে। জিনটার কথায় আশা ফলটা খেয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর আশার শরীর অসুস্থ হবার থেকে আরো খারাপ হতে লাগলেন। আশার শরীর শুকিয়ে কাঠ হতে লাগলেন। আশা যে উঠে দাঁড়াবে সে শক্তিও নেই শরীরে। মেয়ের এমন অবস্থা দেখে আশার মা বাবা অনেক ডাক্তার দেখান, কিন্তু এতে কোনো লাভ হয় না। আশা বিছানায় পড়ে থাকেন। এদিকে একদিন আশার বাবার বাজার থেকে বাড়িতে আসার সময় এক বৃদ্ধা হুজুর রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন। বৃদ্ধা একটা লোক অ্যাক্সিডেন্ট করায় পায়ে ও কোমরে অনেক ব্যথা পান। এমন সময় আশার বাবা ওনাকে ধরাধরি করে দাঁড় করান আর বলেন, চাচা, আপনার বাসা থেকে আপনি একদম ঠিকানা দিন, আমি আপনার ছেলে মেয়ে কাউকে থাকলে আমি খবর দিই। তখন সে বৃদ্ধ হুজুর বলেন, বাবা, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার মেয়ের বাড়ি থেকে ফিরছিলাম, একটু আগে রাস্তা পার হতে গিয়েছিলাম, আর তখনই একটা গাড়ি এসে লাগিয়ে দিল। লোকটার কথায় আশার বাবার অনেক মায়া হয়। উনি বলেন, চাচা, এখন তো সন্ধ্যা হয়ে আসবে, আপনি আমার বাড়িতে চলুন, কালকে বাড়িতে থেকে তারপরে চলে যাবেন। কথাটা বলে আশার বাবা ওনাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে এসে ওনাকে ধরাধরি করে হাত মুখ ধুতে বলেন। এদিকে সে বৃদ্ধা হুজুর হাত মুখ ধুয়ে ঘরে যান আর শুয়ে আরাম করতে থাকেন। এর ঠিক কিছুক্ষণ পর আশা মা খাবার দিলে সে বৃদ্ধা ও আশার বাবা খাবার খেতে থাকেন। খাবার খাওয়ার সময় সে বৃদ্ধা আশার বাবাকে বলেন, তুমি অনেক ভালো বাবা, অনেক ভালো ব্যবহার তোমার, তুমি আমার অনেক উপকার করলা, নিজের বাড়িতে থাকতে দিলে। আচ্ছা, তোমার কি বাড়িতে দুজন তোমরা, তোমাদের ছেলে মেয়ে নেই?
তখন আশার বাবা মন খারাপ করে বলেন, আমাদের একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটার শরীরটা অনেকটা খারাপ। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। জানি না মেয়েটার কি হয়েছে। তখন সে বৃদ্ধা খাবার শেষ করে বললেন, তোমাদের মেয়েকে একটু দেখতে পারি? তখন আশার মা বাবা সে বৃদ্ধা হুজুরকে নিয়ে আশার ঘরে গেলেন। সে বৃদ্ধা আশার ঘরে গিয়ে আশাকে দেখে বলে উঠলেন, সর্বনাশ, তোমাদের মেয়ের অবস্থা তো ভালো না, ওকে তো ডাইনি ধরেছে। ওনার কথায় আশার বাবা অবাক হয়ে বললেন, কি ডাইনি মানে? তখন সে বৃদ্ধা হুজুর বললেন, হ্যাঁ, ডাইনি ধরেছে। তোমাদের মেয়ের অসুস্থ হওয়ার কারণ সে ভয়ঙ্কর ডাইনি। হুজুরের কথায় আশার বাবা মা কিছুই বুঝতে না পেরে এক অপরের দিকে তাকান। তখন বৃদ্ধ হুজুর আশার বাবা মাকে বলেন, তোমাদের মেয়েকে ধরে তুলে বসাও। তখন আশাকে ধরে তুলে বসালে হুজুর আশাকে বলেন, জানি তোমার শরীর অনেক খারাপ, ভালো মতো কথা বলার শক্তি নেই, তবু জিজ্ঞাসা করছি তোমার কাছে কোনো জিনপুরি আসে কি? তখন আশার বাবা মার দিকে তাকিয়ে হুজুরকে মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ। এদিকে তখন হুজুর জিজ্ঞাসা করেন, জিন আসে নাকি পুরি? তখন আশা বলেন, জিন। আশা কথায় হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে যা বললেন সেটা শুনে আশা সহ ওর বাবা মা অবাক হয়ে যান এবং আকাশ থেকে পড়েন। হুজুর আশাকে বলেন, তোমার কাছে যে জিনটা আসে সে আসলে কোনো জিন না, ও একটা ডাইনি। ও এতদিন তোমার কাছে জিন রূপে এসে মায়া জাদু করে তোমাকে ভালোবাসছে। তখন আশা অবাক হয়ে বলেন, কেন? ও ডাইনি হয়ে জিন রূপে কেন আসতো? তখন বৃদ্ধা হুজুর বলেন, আমি তোমাকে সব খুলে বলছি। আসলে তোমাকে কালো জাদু করা হয়েছে, আর তোমাকে কালো জাদু করেছে তোমার প্রিয় বান্ধবী সাবিনা। কি সাবিনা? হুজুর কি বলেন এসব? সাবিনা কেন আমাকে কালো জাদু করবে? তখন হুজুর বলেন, তোমার বান্ধবী সাবিনা তোমার যে বয়ফ্রেন্ড হাসান নামের ছেলেটা ছিল তাকে ভালোবাসতো। সাবিনা হাসানকে অনেক ভালোবাসতো, এদিকে হাসান তোমাকে ভালোবাসে। তোমাদের মাঝে প্রেম ভালোবাসা হওয়ায় সাবিনা রেগে একজন কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করে। পরে সেই কবিরাজ কালো জাদুর মাধ্যমে একজন ডাইনিকে পাঠায় তোমার কাছে তোমার ক্ষতি করতে। কিন্তু ডাইনি সরাসরি তার রূপে আসলে তুমি ভয়ে তোমার বাবা মাকে বলে দিতে পারো, তাই ডাইনি জিন রূপে শুরুতে তোমাকে স্বপ্নে দেখা দেয়, তারপর বাস্তবে দেখা দেয়, কথা বলে। শুধু তাই না, জিনটা মায়া জাদু তৈরি করে তোমারও তোমার বয়ফ্রেন্ড হাসানের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ভালোবাসা শেষ করে দেয়। ঘটনা এখানে শেষ না। তোমাকে জিনটা মাঝে মধ্যে যে ফল খাওয়াতো ওটা সাধারণ কোনো ফল না, বিষ ফল। ওই ফলটা খেলে তুমি ধীরে ধীরে পাগলি হয়ে যাবা, তোমার কিছুই মনে থাকবে না। জিনটা তোমার কাছে আসতো তোমার শরীর থেকে রক্ত চুষে খেতে। এভাবে ধীরে ধীরে জিনরূপী ডাইনি তোমার অবস্থা খারাপ করে দিয়েছে। হুজুরের কথা আশা ও আশার বাবা মা হাঁ হয়ে রইলেন। আশার বাবা মা এতদিন জানতো না ডাইনিটা জিনরূপে আশার কাছে আসে। এদিকে তখন আশা বলেন, আশাকে আমাকে কালো জাদু করলে সেদিনও আমাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেল কেন? কবিরাজ কেন বলল আমার কাছে আসা জিনটা ভালো? তখন হুজুর বললেন, কারণ ওই কবিরাজ নিজেই তোমাকে কালো জাদু করছে। আশা ওই কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করছে। আশা জানে তুমি অন্য কবিরাজ বা হুজুরের কাছে গেলে ও ধরা পড়ে যাবে, তাই যে কবিরাজের কাছে কালো জাদু করছে সে কবিরাজের কাছে নিয়ে গেছে। পরে কবিরাজ তোমাকে মিথ্যা বলেছে। আমি এসব জিনপুরি ছাড়ানোর কাজ করি, আমার সাথে জিন থাকে, আমি সেই জিনের মাধ্যমে খোঁজ নিয়েছি, এসব বলছি। আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তোমাদের বাড়িতে আসছি। আমি তোমাদের বাড়িতে না আসলে হয়তো তোমরা কেউ এই আসল সত্যিটা জানতে পারত না। হুজুরের এসব কথা শুনে আশার মা বাবা অবাক হয়ে বলেন, হুজুর, আল্লাহ কার মাধ্যমে কাকে দিয়ে উপকার করায় সেটা কেউ জানে না। আপনি যেহেতু সবই জানেন, আপনি দয়া করে আমাকে মেয়েটার কিছু একটা ব্যবস্থা করুন। আমি কালকে সাবিনাদের বাড়িতে যাব। সাবিনা আমাদের মেয়েকে কালো জাদু করার সাহস কই থেকে পায়? তখন হুজুর বললেন, আপনাদের আর সাবিনার বিচার করতে হবে না। সাবিনা অলরেডি বুঝতে পারছে কালো জাদু করার পরিণতি কি হয়। সাবিনা আশাকে কালো জাদু করায় সেই কালো জাদুর প্রভাব সাবিনার উপরে পড়ছে। সাবিনা নিজে এখন অসুস্থ হয়ে যাচ্ছে, ওই ডাইনির প্রভাব পড়ছে সাবিনার উপরে। আল্লাহ না করুক, আশার থেকে সাবিনার পরিস্থিতি অনেক খারাপ হবে। আপনি আমার সাহায্য করেছেন, আমাকে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন, আমি দেখি কি করা যায়। কথাটা বলে হুজুর আশার মা বাবাকে বললেন, আপনারা আশাকে নিয়ে এই ঘরে দরজা লাগিয়ে বসে থাকুন, আমি বাইরে আমার জিনের মাধ্যমে ওই ডাইনিকে হাজির করি। কথাটা বলে হুজুর বাইরে যান। এদিকে আশার বাবা মা আশাকে নিয়ে ঘরে দরজা লাগিয়ে বসে থাকেন। তখন হুজুর বাইরে গিয়ে তার জিনের মাধ্যমে শিমুল গাছের ডাইনিকে হাজির করেন। সে ডাইনি হাজির হয়ে হুঙ্কার দিয়ে বলেন, হুজুর, তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে হাজির করিস? তুই আশার কাছ থেকে আমাকে ছাড়াতে পারবি না, আমি আমার কাজ করে তবেই যাব, তুই বেশি বাড়াবাড়ি করবি না। তখন হুজুর বলেন, বাড়াবাড়ি কিছু দেখিসনি, তোকে যা বলছি তাই কর, চলে যা এখান থেকে, আজকের পর আশার কোনো ক্ষতি করতে পারবি না।
হুজুরের কথায় সে ডাইনি হুজুরকে আঘাত করে ফেলে দেন। এদিকে তখন হুজুর সাথে থাকা জিন ডাইনিকে ধরে ফেলেন। তখন ডাইনি ও হুজুরের সাথে থাকা জিনটার যুদ্ধ শুরু হয়। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পর হুজুরের সাথে থাকা শক্তিশালী জিনটা ডাইনিকে মেরে ফেলেন। ডাইনিকে মেরে ফেলার পর হুজুরের জিন চলে যায়। এদিকে তখন হুজুর আশার মা বাবাকে বাইরে আসতে বলেন। হুজুরের কথা আশার মা বাবা বাইরে আসলে হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, ডাইনিকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ চাইলে এখন থেকে আশা ধীরে ধীরে সুস্থ হবেন। হুজুরের কথায় আশার মা বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপর হুজুর আশাকে ঝাড়ফুঁক করে সে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবার খেয়ে হুজুর সবার কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে যান। এদিকে তখন আশার বাবা মা সাবিনার বাড়িতে গিয়ে অনেক রাগারাগি করেন। আশার মা বাবার কথায় সাবিনার মা বাবা অবাক হন। আসলে তো ওরাও জানতো না সাবিনা তলে তলে এসব করছে। সব শুনে সাবিনার মা বাবা সাবিনার সাথে অনেক রাগারাগি করেন। মা বাবা রাগারাগিও নিজে অসুস্থ হওয়ায় সাবিনা ভুল বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ কালো জাদুর করস সাবিনার মধ্যে কঠিন রোগ ছড়িয়ে পড়ছে, যেটা চিকিৎসা করেও সুস্থ হয় না। এই ঘটনার কিছুদিন পরই সাবিনা মারা যান। এদিকে ধীরে ধীরে আশা সুস্থ হতে থাকেন আর একসময় সুস্থ হন। আশা সুস্থ হবার পর ওর বয়ফ্রেন্ড হাসানের সাথে ওর বিয়ে হন। প্রিয় লিসেনার, কালো জাদু করে ভালো করে না কেউ। কালো জাদু পাপ থেকে আমরা দূরে থাকবো। শিমুল গাছের ডাইনি এই গল্পটা কেমন লাগলো আমাদেরকে সবাই কমেন্ট করে জানাবেন। আর দর্শক, আপনারা যারা এখনও আমার আগের চ্যানেলটি মানে ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের অন্য চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এবং যদি সার্চ দিয়েও না পান তাহলে আপনারা ইউটিউবের সার্চ বক্সে লিখতে পারেন VOICE স্পেস OF স্পেস EFTEE, চ্যানেলটি পেয়ে যাবেন। আমি শুরু করছি আরেকটা জিনের গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শালবনপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটা বড় বিল আর বিলের পাশে পুরনো একটা শিমুল গাছ। গ্রামের মানুষজন বলে সে গাছটা নাকি বহু পুরনো, 100 বছরেরও বেশি হবে। দিনের বেলায় গাছটা সাধারণ গাছের মতোই দেখায়, কিন্তু রাত নামলে তার রূপ যেন বদলে যায়। বিশেষ করে আমাবস্যার রাতে অনেকেই নাকি ওই গাছের নিচে অদ্ভুত আলো জ্বলতে দেখছে। গ্রামের লোকেরা তাই সন্ধ্যার পর ওই বিলের দিকে খুব একটা যায় না। এই গ্রামেই থাকতো এক যুবক, নাম রাশেদ। বয়স প্রায় 25, সাহসী ছেলে, তবে একটু কৌতূহলীয়। গ্রামের অনেকেই যেসব গল্পকে ভয় পায়, রাশেদ সেগুলোকে কেবল গল্পই মনে করত। রাশেদের বাবা ছিলেন জেলে। ছোটবেলা থেকে সে বাবার সাথে বিল আর নদীতে মাছ ধরতে যেত, কিন্তু কয়েক বছর আগে তার বাবা মারা যায়। তারপর থেকে সংসারের দায়িত্ব রাশেদের উপরেই পড়ে। একদিন সন্ধ্যায় দিকে রাশেদ জাল কাঁধে নিয়ে বিলের দিকে যাচ্ছিল। গ্রামের এক বৃদ্ধ তাকে দেখে বলল, রাশেদ বাবা, এত রাতে বিলের দিকে যাস না, আজ আমাবস্যা। রাশেদ এসে বলল, চাচা, ভয় পাবার কিছু নেই, মাছ ধরতে গেলে তো রাতই ভালো। বৃদ্ধ লোকটা বলল মাথা নেড়ে, তুই বিশ্বাস করিস না জানি, কিন্তু ওই শিমুল গাছটার কাছে যা, একটু সাবধানে থাকিস কিন্তু। রাশেদ আর কিছু না বলে এগিয়ে গেল। আকাশে তখন চাঁদ নেই, চারিদিকে অন্ধকার, শুধু দূরে জোনাকির আলো। বিলের পানিতে হালকা কুয়াশা ভাসছে। রাশেদ নৌকাটা পানিতে নামিয়ে জাল ফেলতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো বিলের ওপারে শিমুল গাছের নিচে যেন হালকা নীল আলো জ্বলছে। প্রথমে সে ভাবল হয়তো কারোর টর্চ লাইট, কিন্তু একটু পর বুঝল আলোটা অদ্ভুতভাবে ওঠানামা করছে, যেন বাতাসে ভাসছে। রাশেদের কৌতূহল বেড়ে গেল। সে নৌকা বেয়ে ধীরে ধীরে গাছটার দিকে যেতে লাগলো। যত কাছে যেতে লাগলো তত আলোটি স্পষ্ট হতে লাগলো। হঠাৎ সে দেখলো গাছটার নিচে একটা মেয়ের মতো অবয়ব দাঁড়িয়ে আছে, লম্বা চুল, সাদা পোশাক। মেয়েটা বিলের পানির দিকে তাকিয়ে আছে। রাশেদের বুক ধক করে উঠল। এই গভীর রাতে এখানে একটা মেয়ে! সে সাহস করে ডাক দিল, এই, কে আপনি? মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মুখটা যেন অদ্ভুত সুন্দর, কিন্তু চোখ দুটোতে এক ধরনের রহস্যময় আলো। মেয়েটা মৃদু কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসছো? রাশেদ একটু থমকে গেল। আমি মাছ ধরতে এসছি, আপনি কি? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এই জায়গায় মানুষের জন্য নয়, তুমি চলে যাও। রাশেদ অবাক হয়ে বলল, কেন? মেয়েটা তখন হালকা এসে বলল, কারণ এই বিল আর এই গাছ মানুষের নয়। এই কথা বলেই হঠাৎ চারপাশে বাতাস জোরে বইতে শুরু করলো। গাছের ডালগুলো কাঁপতে লাগলো। রাশেদ চোখের পলক ফেলতে দেখলো মেয়েটা নেই, শুধু বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। রাশেদের শরীর কাঁপতে লাগলো। সে দ্রুত নৌকা ঘুরিয়ে গ্রামে ফিরে এলো। সারা রাত তার ঘুম হলো না। মাথায় শুধু একটা কথায় ঘুরপাক খেতে লাগলো, ওই মেয়েটাকে মানুষ নাকি জিনপুরি? কিন্তু আসল রহস্য তখনও শুরু হয়নি, কারণ সেই রাতের পর থেকেই শালবনপুর গ্রামে শুরু হতে লাগলো একের পর এক অদ্ভুত ঘটনা।
আর রাশেদ ধীরে ধীরে জড়িয়ে পড়তে লাগলো এক ভয়ঙ্কর রহস্যের মধ্যে। সে রাতের ঘটনার পর রাশেদের মন একদম অস্থির হয়ে গেল। সকাল হতে সে ঘুম থেকে উঠে উঠানে বসেছিল। তার মা খেয়াল করলেন ছেলে যেন খুব চিন্তিত। মা জিজ্ঞাসা করলেন, কিরে রাশেদ, তোর মুখটা এমন মলিন কেন? রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা একটা কথা বলি, তুমি ভয় পেও না। মা অবাক হয়ে বললেন, কি হয়েছে? রাশেদ তখন আগে রাতের পুরো ঘটনা খুলে বলল। বিলের পাশে আলো দেখা, শিমুল গাছের নিচে সাদা পোশাকের মেয়েটা, আর তার অদ্ভুত কথা। সব শুনে তার মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি তাকে আগেই বলেছিলাম রাত করে বিলের দিকে যাস না। রাশেদ বলল, কিন্তু মা, মেয়েটা কি হতে পারে? মা গভীর নিঃশ্বাস ফেললেন। বাবা, গ্রামের অনেক পুরনো কথা আছে যেগুলো সবাই জানে না। রাশেদের কৌতূহল আরো বেড়ে গেল। কি কথা মা? মা বললেন, শিমুল গাছটার একটা ইতিহাস আছে। অনেক বছর আগে ওই জায়গায় নাকি একটা বড় ঘটনা ঘটেছিল। রাশেদ বিস্মিত হয়ে তাকিয়ে রইল, কিন্তু মা বললেন, এসব কথা আমি পুরো জানি না। গ্রামের মসজিদের পাশের বৃদ্ধ করিম চাচা হয়তো জানে। রাশেদ আর দেরি করল না, সোজা মসজিদের দিকে চলে গেল। করিম চাচা তখন মসজিদের বারান্দায় বসে তসবিহ পড়ছিলেন। রাশেদ গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা, কি খবর? রাশেদ বসে পড়ে বলল, চাচা, শিমুল গাছটার ইতিহাস কি? এই প্রশ্ন শুনে করিম চাচার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুই কেন হঠাৎ এই প্রশ্ন করছিস? রাশেদ গত রাতের সব ঘটনা খুলে বলল। সব শুনে করিম চাচা গভীরভাবে তাকিয়ে বললেন, তুই যাকে দেখছিস সে হয়তো মানুষ না। রাশেদের শরীর শিউরে উঠল। তাহলে? করিম চাচা ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 100 বছর আগেই গ্রামে একজন জমিদার ছিল। তার নাম ছিল রহিমউদ্দিন চৌধুরী। তার একটা মেয়ে ছিল, খুব সুন্দর, খুব দয়ালু। মেয়েটার নাম ছিল মেহেরুন। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কিন্তু একটা সমস্যা ছিল। রাশেদ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কি সমস্যা? করিম চাচা বললেন, মেহেরুন প্রায় একা একাই বিলের ধারে যেত, বিশেষ করে ওই শিমুল গাছটার নিচে বসে থাকতো। একদিন গ্রামের কয়েকজন লোক দেখছিল সে যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু আশেপাশে আর কেউ ছিল না। লোকেরা ভাবলো হয়তো মেয়েটা পাগল হয়ে গেছে, কিন্তু আসল ঘটনা ছিল অন্য। একদিন রাতে জমিদার গোপনে মেয়েকে অনুসরণ করলেন, আর তখনই তিনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলেন। মেহেরুন শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত অবয়ব, যার চোখ আগুনের মতো জ্বলছে। সেটা ছিল একটা জিন। রাশেদের বুক কেঁপে উঠল। তারপর কি হয়েছিল করিম চাচা বললেন। জমিদার খুব রেগে গেলেন। তিনি ভাবলেন জিনটা তার মেয়েকে কাবু করেছে। পরের দিন কয়েকজন লোক নিয়ে গাছটা কাটতে গেলেন, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ ঝড় শুরু হলো, আকাশ কালো হয়ে গেল, আর গাছটার ভিতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো। লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল। সে রাতেই মেহেরুন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ আর তাকে খুঁজে পায়নি। রাশেদ নিঃশ্বাস আটকে শুনছিল। করিম চাচা আবার বললেন, তারপর থেকে গ্রামের অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে গাছের নিচে আলো দেখা যায়, কখনো মেয়ের কান্নার শব্দ শোনা যায়। অনেকে বলে মেহেরুনের আত্মা আর সেই জিন এখনো ওই গাছটার সাথে জড়িয়ে আছে। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, চাচা, তাহলে আমি যাকে দেখেছি? করিম চাচা গম্ভীর হয়ে বললেন, হয়তো সে মেহেরুন, অথবা কোনো জিনপুরি। ঠিক তখনই মসজিদের বাইরে হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো। মনে হলো কেউ যেন দৌড়ে পালালো। রাশেদ দ্রুত বাইরে বের হলো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু দূরে বিলের দিকে থেকে হালকা বাতাস আসছে, আর সে বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। রাশেদের মনে হলো হঠাৎ একটা ভয় ঢুকে গেল, কারণ সে বুঝতে পারলো হয়তো তাদের কথোপকথন কেউ শুনছিল, আর সেই কেউ মানুষ হতে পারেন। সেদিন রাতে শালবনপুর গ্রামে ঘটল আরেকটা ভয়ঙ্কর ঘটনা। গ্রামের এক জেলে রাত্রিবেলা বিলের পাশে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। শুধু তার নৌকা পাওয়া গেল শিমুল গাছের নিচে ভেসে থাকতে, আর নৌকার ভেতরে কাদা দিয়ে লেখা ছিল একটাই শব্দ, ফিরে যাও। কিন্তু রাশেদ তো তখনও জানতো না, খুব শিগগিরই সে রহস্যময় জিনপরি আবার তার সামনে আসবে, আর তখন সে জানবে এক ভয়ঙ্কর সত্য। শালবনপুর গ্রামটা সাধারণত খুব শান্ত। রাত নামলে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের ঘেঘেও শোনা যায়, কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম। গ্রামের জেলে হাসিম হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। ভোরে যখন কয়েকজন জেলে মাছ ধরতে বিলের দিকে গিয়েছিল, তখন তারা দেখতে পায় শিমুল গাছের পাশে একটা নৌকা ভেসে আছে। নৌকাটা ছিল হাসিমের, কিন্তু নৌকায় মানুষ নেই, আর নৌকাটার ভেতরে কাদা মাটিতে লেখা, ফিরে যাও। এই খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের মানুষ ভয়ে অস্থির হয়ে উঠল। সবাই বলতে লাগলো, ওই গাছটা অভিশপ্ত, ওখানে জিন থাকে, যে ওখানে যায় সে আর ফিরে আসে না। রাশেদ খবরটা শুনল।
তার বুকের ভেতর অদ্ভুত এক ভয় কাজ করতে লাগলো, কারণ সে জানিয়ে গত রাতেও সেই ও গাছের কাছে ছিল। সারাদিন গ্রামের মানুষ হাসিমকে খুঁজলো, কেউ বিলের পানি ঘেটে দেখলো, কেউ জঙ্গল খুঁজলো, কিন্তু হাসিম কোনো খোঁজ পাওয়া গেল না। সন্ধ্যা নামতেই গ্রামের মানুষ ঘরের দরজা বন্ধ করে দিল। কেউ আর বাইরে বের হলো না। রাশেদও রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম আসছে না। মাথায় ঘুরছে তার সেই রহস্যময় মেয়েটার মুখ, তার চোখ, এবং সাথে তার অদ্ভুত কণ্ঠ। হঠাৎ গভীর রাতে রাশেদ শুনতে পেল কেউ তার নাম ধরে যেন ডাকছে। রাশেদ। সে প্রথমে ভাবল স্বপ্ন দেখছে, কিন্তু আবার ডাক শোনা গেল, রাশেদ বাইরে এসো। কণ্ঠটা ছিল খুবই মিষ্টি, কিন্তু তার মধ্যে অদ্ভুত এক শীতলতা ছিল। রাশেদের শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে উঠে বসল, ঘরের বাইরে তাকালো। বাতাসে পর্দা তুলছে, আর দূরে বিলের দিক থেকে যেন হালকা নীল আলো দেখা যাচ্ছে। রাশেদের বুক ধকধক করতে লাগলো। সে দরজা খুলে বাইরে বের হলো। রাত তখন প্রায় 12টা। আকাশে মেঘের ফাঁক দিয়ে অল্প চাঁদের আলো, চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ আবার সেই কণ্ঠ, রাশেদ বিলের দিকে এসো। এবার সে স্পষ্ট বুঝতে পারল সেই একটা কণ্ঠ, এবং সেটা মেয়েটার, যাকে শিমুল গাছের নিচে দেখেছিল। রাশেদের মনে ভয় আর কৌতূহল একসাথে কাজ করতে লাগলো। শেষ পর্যন্ত ধীরে ধীরে বিলের দিকে হাঁটতে শুরু করলো। গ্রামের রাস্তা পেরিয়ে যখন সে বিলের কাছে পৌঁছালো, তখন বাতাস অনেকটাই ঠান্ডা হয়ে গেল। চারিদিকে কুয়াশা, আর শিমুল গাছটার নিচে আবার সেই নীল আলো। রাশেদ কাছে যেতেই দেখল মেয়েটা আবার সেখানে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, বাতাসে তার চুল উঠছে। সে ধীরে ধীরে ঘুরে রাশেদের দিকে তাকালো। রাশেদ বলল, তুমি আমাকে ডাকলে কেন? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি কেন আবার এখানে এলে? রাশেদ বলল, তুমি আমাকে ডাকছিলে। মেয়েটা হালকা হাসলো, আমি ডাকিনি, তুমি কিন্তু এসেছো। রাশেদ বিভ্রান্ত হয়ে গেল, তাহলে আমি কার ডাক শুনলাম? মেয়েটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। এই জায়গায় অনেক কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না। রাশেদের বুক কেঁপে উঠল। তুমি কে? মেয়েটা কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি এই বিলের রক্ষক। রক্ষক? হ্যাঁ, আমি একজন পরী। রাশেদ ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু মেয়েটার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে মিথ্যা বলছে না। রাশেদ ধীরে ধীরে বলল, তাহলে হাসিম চাচা কোথায়? মেয়েটার মুখটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। সে বিলের পানির দিকে তাকিয়ে বলল, কি নিয়ে গেছে? রাশেদ আতঙ্কিত হয়ে বলল, কে? মেয়েটা ধীরে ধীরে বলল, যে এই জায়গার আসল মালিক, একটা শক্তিশালী জিন। এই কথা বলতেই হঠাৎ শিমুল গাছটার ডালগুলো ভয়ঙ্করভাবে নড়তে শুরু করলো। বাতাস জোরে বইতে লাগলো, বিলের পানি কাঁপতে লাগলো। মেয়েটা আতঙ্কিত হয়ে বলল, তুমি এখান থেকে চলে যাও। ঠিক তখনই গাছের ওপর থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ, মানুষ, তুমি আবার এখানে এসছো? রাশেদের বুকের ভিতর রক্ত যেন জমে গেল, কারণ সে বুঝতে পারলো এই কণ্ঠ মানুষের নয়। আর সে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা বিশাল ছায়া নড়তে শুরু করলো। শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে রাশেদ আর সে রহস্যময় পরী। চারিদিকে হঠাৎ ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। তারপরই গাছের ডালগুলো যেন ঝড়ের মতো কাঁপতে শুরু করলো। বাতাস ঠান্ডা হয়ে গেল, বিলের পানিতে বড় বড় ঢেউ উঠতে লাগলো। ঠিক তখনই শিমুল গাছের উপর থেকে আবার সে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মানুষ, আমি তাকে আগেই সতর্ক করেছিলাম। রাশেদের বুকের ভিতর যেন বরফ জমে গেল। সে ধীরে ধীরে গাছের দিকে তাকালো, কিন্তু সেখানে অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ গাছের ডালের ফাঁক থেকে ধীরে ধীরে একটা বিশাল কালো ছায়া নামতে লাগলো। প্রথমে মনে হলো কুয়াশা নেমে আসছে, কিন্তু কিছুক্ষণ পর ছায়াটা স্পষ্ট হতে লাগলো। রাশেদ দেখলো একটা লম্বা অবয়ব, তার চোখ দুটো আগুনের মতো লাল, আর তার শরীর যেন ধোঁয়ার মতো কাঁপছে। রাশেদ ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। পরী তখন তার সামনে দাঁড়িয়ে গেল। সে গম্ভীর কণ্ঠ বলল, আজকে রাতটা শান্তিতে কাটতে দাও। ছায়াটা গর্জে উঠল, তুমি আবার মানুষের পক্ষ নিচ্ছ? পরী বলল, সে নির্দোষ। জিনটা তখন ধীরে ধীরে গাছে নিচে নেমে এলো। তার কণ্ঠেও যেন বজ্রের মতো, এই জায়গাটা মানুষের জন্য নয়, যারা আসে তারা ফিরে যায় না। রাশেদের গলা শুকিয়ে গেল। সে কাপা কণ্ঠে বলল, হাসিম চাচা কোথায়? জিনটা হঠাৎ অদ্ভুতভাবে হাসলো। সে হাসির শব্দ শুনে মনে হলো চারপাশের বাতাস জমে গেছে। সে এখন আমার জগতে। রাশেদের বুকটা ধক করে উঠল। আপনি তাকে ছেড়ে দিন। জিনটা ক্ষীণ চোখে তীক্ষ্ণ চোখে তাকালো, মানুষ, তুমি সাহসী কিন্তু বোকা। পরী তখন দ্রুত বলল, তুমি এখান থেকে চলে যাও রাশেদ। কিন্তু রাশেদ দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই রহস্য না জেনে সে ফিরতে পারবে না। সে বলল, এই গাছের সাথে কি রহস্য জড়িত? জিনটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, এই গাছ আমার বন্দিশালা।
রাশেদ অবাক হয়ে গেল। বন্দিশালা? জিন বলল, হ্যাঁ, বহু বছর আগে এক দরবেশ আমাকে এখানে বন্দি করে রেখেছিল। বাতাস আবার জোরে বইতে লাগলো। জিনটা বলতেই থাকলো, আমি তখন মুক্ত ছিলাম। পাহাড়, মরুভূমি, বন সব জায়গায় ঘুরে বেড়াতাম। কিন্তু একদিন এই গ্রামে এসে আমি একজন মানুষের প্রেমে পড়ে যাই। রাশেদের মনে পড়ল করিম চাচার কথা। সে ধীরে ধীরে বলল, মেহরুন। জিনের চোখ হঠাৎ জ্বলে উঠল। হ্যাঁ মেহরুন। পরি তখন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। জিন আবার বলতে লাগলো, সে আমাকে ভয় পেত না। প্রতিদিন এই গাছের নিচে এসে আমার সাথে কথা বলতো। কিন্তু তার বাবার সত্যটা জেনে যায়। তারপর একজন শক্তিশালী দরবেশকে ডেকে আনে। সে দরবেশ আমাকে এই শিমুল গাছের ভিতর বন্দি করে দেয়। রাশেদ অবাক হয়ে শুনছিল। জিনের কণ্ঠ ধীরে ধীরে বিষণ্ণ হয়ে গেল। সেই রাতে মেহরুন নিখোঁজ হয়ে যায়। রাশেদ জিজ্ঞাসা করল, সে কোথায় গেছে? জিন কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, মানুষ তাকে মেরে ফেলেছিল। বাতাস যেন হঠাৎ থেমে গেল। রাশেদের শরীর কেঁপে উঠল। জিন গম্ভীর কণ্ঠে বলল, তারপর থেকে আমি অপেক্ষা করছি এই বন্দিশালা ভাঙার জন্য। পরি তখন বলল, তুমি প্রতিশোধ নিতে চাও? জিন গর্জে উঠল, হ্যাঁ, এই গ্রামের মানুষের উপর। ঠিক তখনই হঠাৎ বিলের পানিতে বড় একটা ঢেউ উঠল। রাশেদ তাকিয়ে দেখল পানির নিচে যেন কিছু নড়ছে। হঠাৎ পানির ভেতর থেকে ভেসে উঠল একটা হাত। রাশেদের বুক কেঁপে উঠল, কারণ সেটা ছিল হাসিম জেলের হাত। সে যেন পানি নিচ থেকে সাহায্য চাইছে। রাশেদ চিৎকার করে উঠল, হাসিম চাচা! কিন্তু পরি দ্রুত তার হাত ধরে বলল, না, কাছে যেও না। ঠিক তখনই জিন ভয়ঙ্করভাবে হেসে উঠল। মানুষ, তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। রাশেদ কাঁপা কণ্ঠে বলল, কি কাজ? জিনের চোখে আগুনের মতো জ্বলে উঠল। সে ধীরে ধীরে বলল, আমাকে গাছ থেকে মুক্ত করো। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে রাশেদ, সেই রহস্যময় পরি আর ভয়ঙ্কর জিন। চারিদিকে অদ্ভুত নীরবতা। বিলের পানিতে হালকা টাকা ঢেউ উঠছে। পানি ভেতর থেকে মাঝে মাঝে হাসিম জেলের হাত ভেসে উঠছে, আবার ডুবে যাচ্ছে। মনে হচ্ছে সে যেন বাঁচার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। রাশেদের বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাকে ছেড়ে দিন। জিন ধীরে ধীরে হাসলো। তার হাসি যেন অন্ধকারকেও আরো ভারী করে দিল। আমি তাকে ছেড়ে দিতে পারি। রাশেদের চোখে আশার আলো জ্বলে উঠল। তাহলে ছাড়ুন, জিন বলল, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে। রাশেদ জিজ্ঞাসা করলো, কি কাজ? জিনের চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো। আমাকে এই শিমুল গাছের বন্দিশালা থেকে মুক্ত করতে হবে। এই কথা শুনে পরি হঠাৎ আতঙ্কিত হয়ে উঠল। সে দ্রুত বলল, না, এটা করা যাবে না। রাশেদ অবাক হয়ে তার দিকে তাকালো। পরি বলল, যদি সে মুক্ত হয়ে যায় তাহলে পুরো গ্রাম বিপদে পড়বে। জিন তখন গর্জে উঠল, চুপ। তার গর্জনে গাছের ডালগুলো ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলো। তারপর সে আবার রাশেদের দিকে তাকিয়ে বলল, মানুষ, তুমি সিদ্ধান্ত নাও। তোমার গ্রামের একজন মানুষকে বাঁচাবে নাকি আমাকে বন্দি রাখবে? রাশেদ চুপ হয়ে গেল। তার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। এদিকে হাসিম চাচা, আরেকদিকে পুরো গ্রাম। ঠিক তখনই বিলের পানির ভেতর থেকে আবার হাসিমের হাত ভেসে উঠল। সে যেন শেষবারের মতো সাহায্য চাইছে। রাশেদের চোখ ভেজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি কি করলে তুমি মুক্ত হবে? পরি আতঙ্কিত হয়ে বলল, রাশেদ, না। কিন্তু জিন তখন ধীরে ধীরে বলল, এই গাছের গোড়া একটা পাথর আছে। সে পাথরের নিচে একটা লোহার তাবিজ। সে তাবিজটা আমার বন্দিশালা। তুমি যদি সেটা সরিয়ে ফেলো তাহলে আমি মুক্ত হয়ে যাব। রাশেদের বুক কেঁপে উঠল। সে গাছের গোড়ার দিকে তাকালো। সত্যি সেখানে একটা বড় পাথর দেখা যাচ্ছে। পরি তখন কাঁপা কণ্ঠে বলল, তুমি জানো না তুমি কি করতে যাচ্ছ? রাশেদ বলল, কিন্তু হাসিম চাচা। পরি বলল, এই জিন মুক্ত হলে শুধু একজন না, পুরো গ্রাম বিপদে পড়বে। জিন ঠান্ডা গলায় বলল, মানুষ সবসময় নিজের স্বার্থ দেখে। দেখি তুমি কেমন মানুষ। চারিদিকে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। মনে হলো যেন পুরো জায়গাটা রাশেদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। রাশেদ ধীরে ধীরে গাছের গোড়ার দিকে হাঁটতে শুরু করলো। পুরো অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। সে শেষবারের মতো বলল, রাশেদ থামো। কিন্তু রাশেদ থামলো না। সে পাথরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দুই হাতে পাথরটা সরানোর চেষ্টা করলো। পাথরটা খুব ভারী, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পরও সেটা একটু নড়ল। ঠিক তখনই জিন ভয়ঙ্করভাবে এসে উঠল। বাতাস আরও জোরে বইতে লাগলো। রাশেদ শেষ শক্তি দিয়ে পাথরটা সরিয়ে ফেলল। পাথরের নিচে সত্যি একটা পুরনো লোহার তাবিজ ছিল। তাবিজটা মাটির মধ্যে গেঁথে গেছে। রাশেদ সেটা হাতে তুলে নিল। ঠিক তখনই চারিদিকে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। শিমুল গাছটা যেন কাঁপতে লাগলো। জিনের চোখে আগুনের মতো জ্বলতে লাগলো। সে গর্জে উঠল, অবশেষে আমি মুক্তি। পরি আতঙ্কিত হয়ে চিৎকার করলো, না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রাশেদের হাতে থাকা তাবিজটা হঠাৎ ভেঙে দুই টুকরো হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাছের ভেতর থেকে এক বিশাল কালো ধোঁয়া বেরিয়ে আকাশের দিকে উঠতে লাগলো। আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো জিনের আসল রূপ। আগের চেয়ে অনেক বড়,
অনেক ভয়ঙ্কর। বিলের পানি হঠাৎ শান্ত হয়ে গেল। পানির উপর ভেসে উঠল হাশেম জেলের নিস্তব্ধ শরীর। সে আর নড়ছে না। রাশেদের বুক ভেঙে গেল। সে বুঝতে পারল সে বড় ভুল করে ফেলেছে। জিন তখন আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। অবশেষে আমি মুক্ত। তারপর সে ধীরে ধীরে রাশেদের দিকে তাকালো। তার চোখে এখন প্রতিশোধের আগুন। এখন এই গ্রামের পালা। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে রাশেদ। তার হাত কাঁপছে। বুকের ভেতর ভয় আর অনুতাপ একসাথে জেগে উঠেছে। তার সামনে আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে সে ভয়ঙ্কর জিন, যে এতদিন শিমুল গাছের ভেতর বন্দী ছিল। সে এখন মুক্ত। জিনের শরীরটা যেন ধোঁয়া আর আগুনের মিশ্রণ। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে আকাশের দিকে তাকিয়ে হঠাৎ ভয়ঙ্করভাবে হেসে উঠল। সে হাসির শব্দে চারিদিক কাঁপতে লাগলো। বিলের পানি উত্তাল হয়ে উঠল। শিমুল গাছের ডালগুলো একসাথে কাঁপতে লাগলো। রাশেদ ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। পরি তখন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখে গভীর দুঃখ। জিন ধীরে ধীরে রাশেদের দিকে তাকালো। তার কণ্ঠ গভীর ও ঠান্ডা। মানুষ, তুমি আমাকে মুক্ত করেছ। রাশেদের গলা শুকিয়ে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, আমি হাশেম চাচাকে বাঁচাতে চেয়েছিলাম। জিন আবার হেসে উঠল। মানুষ সবসময় দেরিতে বুঝে। তারপর সে বিলের পানির দিকে তাকালো। হাশেম জেলের নিস্তেজ শরীরটা তখন পানির ওপর ভাসছে। জিন বলল, সে তো এখন আর তোমাদের জগতে নেই। রাশেদের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল সে বড় ভুল করেছে। ঠিক তখনই পরি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে জিনের দিকে তাকিয়ে বলল, তুমি মুক্ত হয়েছ, এখন প্রতিশোধের কথা ভুলে যাও। জিনের চোখ হঠাৎ রাগে জ্বলে উঠল। ভুলে যাই? তার গলা বজ্রের মতো গর্জে উঠল। এই গ্রামের মানুষ আমার ভালোবাসাকে হত্যা করেছে, আমি কেন বলবো? পরি শান্ত কণ্ঠে বলল, সব মানুষ এক না। জিন আগে রাগে আকাশের দিকে হাত তুলল। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে গেল। বজ্রপাত শুরু হলো। বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। দূরে শালবনপুর গ্রামের মানুষ ঘুমিয়ে আছে। তারা জানেও না তাদের অপর কি ভয়ঙ্কর বিপদ আসছে। জিন ধীরে ধীরে বলল, আজ রাত থেকেই শুরু হবে প্রতিশোধ। রাশেদের বুক কেঁপে উঠল। সে বলল, না, গ্রামবাসীর দোষ নেই। জিন তীক্ষ্ণ চোখে তাকালো। তুমি এখন তাদের কথা বলছো? তুমি তো আমাকে মুক্ত করেছো। এই কথা শুনে রাশেদ চুপ হয়ে গেল। পরি তখন বলল, তুমি যদি প্রতিশোধ নাও তাহলে আবার যুদ্ধ শুরু হবে। জিন ঠান্ডা গলায় বলল, যুদ্ধ শুরু হোক। ঠিক তখনই সেই হাত নেড়ে দিল। মুহূর্তের মধ্যে বিলের পানি ভয়ঙ্করভাবে ঘুরতে শুরু করলো। পানির ভেতর থেকে কালো ছায়াগুলো উঠতে লাগলো। রাশেদ আতঙ্কে দেখল সেগুলো যেন মানুষের ছায়া, ডুবে মারা যাওয়া মানুষের আত্মার মতো। জিন বলল, এরা আমার সৈন্য। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই দূরে গ্রাম থেকে একটা চিৎকার ভেসে এলো। কারোর ভয় পাওয়ার কণ্ঠ, বাঁচাও। রাশেদ ঘুরে তাকালো। গ্রামের দিক থেকে আগুনের আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটা বাড়িতে আগুন লেগেছে। জিন ঠান্ডা কণ্ঠে বলল, শুরু হয়ে গেছে। রাশেদের বুক ভেঙে গেল। সে দৌড়ে গ্রামের দিকে যেতে লাগলো। পরিও তার সাথে উড়ে চলল। কিছুক্ষণ পর তারা গ্রামে পৌঁছালো। সেখানে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে। একটা ঘর আগুনে পুড়ছে। লোকেরা বলছে হঠাৎ আগুন লেগে গেল। বাতাসে নিজে নিজে আগুন জ্বলে উঠল। রাশেদ বুঝতে পারলো এইসব জিনের কাজ। ঠিক তখনই পরি তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বুঝতে পারছো? রাশেদ বলল, আমি কি করেছি? পরি ধীরে ধীরে বলল, এই বিপদ থামাতে হলে তোমাকে কিছু করতে হবে। রাশেদ হতভম্ব হয়ে বলল, আমি? পরি বলল, হ্যাঁ, কারণ জিনকে মুক্ত করেছো তুমি। ঠিক তখনই আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হলো। আর সেই আলো তারা দেখতে পেল গ্রামের ওপর আকাশ ভেসে আছে। সেই জিন, তার চোখ আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, আজ রাত শুধু শুরু। আগামী রাত হবে আরো ভয়ঙ্কর। শালবনপুর গ্রাম এখন ভয় আর আতঙ্কে ভরে গেছে। রাতে সে আগুনের ঘটনার পর কেউ আর ঘর থেকে বের হতে সাহস করছে না। লোকের একে অপরকে বলছে এটা মানুষের কাজ না। গ্রামে অশুভ কিছু নেমে এসেছে। শিমুল গাছের অভিশাপ আবার ফিরে এসেছে। রাশেদ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার বুকের ভেতর অপরাধবোধ ভারী হয়ে আছে। সে জানে এসব ঘটনার জন্য দায়ী সে নিজেই, কারণ জিনকে মুক্ত করেছে সে নিজেই। ঠিক তখনই সে রহস্যময় পরি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। চারিদিক কুয়াশা ভাসছে। রাশেদ ধীরে বলল, এখন কি হবে? পরি কিছুক্ষণ নীরব থেকে বলল, জিন প্রতিশোধ না নিয়ে থামবে না। রাশেদের বুক কেঁপে উঠল। তাহলে কি পুরো গ্রাম শেষ হয়ে যাবে? পরি মাথা নেড়ে বলল, না, এখন একটা উপায় আছে। রাশেদ আশার তাকালো, কি উপায়? পরি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন পুরো স্মৃতির ছায়া। তারপর সে ধীরে ধীরে বলল, আজ পর্যন্ত আমি তোমাকে একটা সত্য কথা বলিনি। রাশেদ অবাক হয়ে তাকালো। পরি বলল, আমি শুধু একজন পরি না, আমি মেহেরুন। এই কথা শুনে রাশেদের বুক ধক করে উঠল। সে অবাক হয়ে বলল, মেহেরুন? পরি মাথা নেড়ে বলল, হ্যাঁ।
তার চোখ জলে চিকচিক করতে লাগলো। সে বলতে লাগলো, অনেক বছর আগে আমি গ্রামের জমিদারের মেয়ে ছিলাম। আমি সেই জিনকে ভয় পেতাম না, সে আমাকে কখনো ক্ষতি করতে চায়নি। রাশেদ নিঃশ্বাস আটকে শুনছিল। পরি আবার বলল, কিন্তু আমার বাবা সত্যটা জেনে যায়। তিনি একজন শক্তিশালী দরবেশকে নিয়ে আসেন। দরবেশ সেই জিনকে শিমুল গাছের ভেতর বন্দি করে দেয়। রাশেদ জিজ্ঞাসা করলো, তারপর? পরীর কণ্ঠ কেঁপে উঠল। তারপর আমাকে জোর করে ঘরে আটকে রাখা হয়। আমি পালিয়ে সেই গাছের কাছে যাই তাকে মুক্ত করতে, কিন্তু গ্রামের লোকেরা আমাকে দেখে ফেলে। তারা ভেবেছিল আমি অভিশপ্ত। বাতাস হালকা ঠান্ডা হয়ে উঠল। পরি বলল, সে রাতেই তারা আমাকে হত্যা করে। রাশেদের শরীর কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, তাহলে তুমি? পরি বলল, আমার আত্মা আর এই বিলের শক্তি মিলে আমাকে পরিতে রূপ দিয়েছে। আমি এত বছর ধরে এই জায়গাটা পাহারা দিচ্ছিলাম যেন জিন মুক্ত না হয়। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে সেই কাজটাই করে ফেলেছে যেটা কখনোই করা উচিত হয়নি। পরি তখন তার দিকে তাকিয়ে বলল, কিন্তু এখনো সময় সব শেষ হয়নি। রাশেদ বলল, কিভাবে? পরি বলল, যে দরবেশ জিনকে বন্দি করেছিল তিনি একটা উপায় রেখে গিয়েছিলেন। রাশেদের চোখে আশার আলো জ্বলে উঠল। কি উপায়? পরি বলল, জিনকে আবার বন্দি করা যাবে, কিন্তু তার জন্য দরকার 3টা জিনিস। রাশেদ দ্রুত বলল, কি কি? পরি বলল, প্রথমত শিমুল গাছের মূল, দ্বিতীয়ত বিলের গভীর পানির পাথর, আর তৃতীয়ত। সেটু থেমে গেল। রাশেদ বলল, আর কি? পরি ধীরে ধীরে বলল, একজন মানুষের আত্মত্যাগ। রাশেদের বুক কেঁপে উঠল। আত্মত্যাগ? পরি মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ জিনকে বন্দি করতে হলে একজন মানুষকে তার জায়গায় নিতে হবে। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রাশেদ বুঝতে পারল এই কথার মানে কি। সে ধীরে ধীরে বলল, তাহলে আমাকে? পরি তার দিকে তাকিয়ে রইল, তার চোখে দুঃখ। ঠিক তখনই আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হলো। দূরে শিমুল গাছের দিক থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। জিনের কণ্ঠ, মানুষ, আমি জানি তোমরা কি পরিকল্পনা করছো। রাশেদের বুক ধক করে উঠল, কারণ জিন সব শুনে ফেলেছে। ঠিক তখনই শিমুল গাছের দিক থেকে বিশাল কালো ঝড় উঠতে লাগলো। পরি আতঙ্কিত হয়ে বলল, সাহস, সময় খুব কম। রাশেদ গম্ভীর কণ্ঠে বলল, চলো, আজ রাতে শেষ করতে হবে। কারণ সে বুঝে গেছে আগামী রাতের আগেই না থামলে পুরো শালবনপুর গ্রাম ধ্বংস হয়ে যাবে। রাত তখন গভীর, আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। শালবনপুর গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। সব মানুষ ঘরের দরজা বন্ধ করে ভয়ে বসে আছে। কেউ জানে না বাইরে কি ভয়ঙ্কর ঘটনা চলছে। রাশেদ আর মেহরুন পরি দ্রুত শিমুল গাছের দিকে এগিয়ে যাচ্ছে। বাতাস অস্বাভাবিক ঠান্ডা, বিলের পানি কালো হয়ে আসছে। দূর থেকে দেখা যাচ্ছে শিমুল গাছের চারপাশে ঘূর্ণির মতো কালো ধোঁয়া ঘুরছে। গাছের উপর দাঁড়িয়ে আছে সে ভয়ঙ্কর জিন, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে রাশেদকে দেখে ভয়ঙ্করভাবে হেসে উঠল। তুমি আবার ফিরে এসেছো মানুষ। রাশেদ গম্ভীর কণ্ঠে বলল, আজ সব শেষ করতে এসেছি। জিন গর্জে উঠল, তুমি আমাকে আবার বন্দি করবে? তুমি কি ভাবো তুমি পারবে? পরি তখন সামনে এসে দাঁড়ালো। সে শান্ত কণ্ঠে বলল, এই প্রতিশোধ থামাও। জিন তার দিকে তাকালো। তার চোখে মুহূর্তের জন্য দুঃখর ছায়া দেখা গেল। সে ধীরে বলল, মেহরুন, তুমি এখনো তাদের পক্ষ নিচ্ছ? পরি বলল, সব মানুষ খারাপ না। জিন আবার গর্জে উঠল, কিন্তু তারা তোমাকে হত্যা করছে। পরি চোখ বন্ধ করে বলল, হয়তো, কিন্তু ঘৃণা দিয়ে ঘৃণা শেষ হয় না। হঠাৎ বাতাস অনেক জোরে বইতে লাগলো। রাশেদ তখন গাছের কাছে গিয়ে মাটির ভিতরে হাত ঢুকিয়ে শিমুল গাছের মূলের একটা অংশ তুলে নিল। তারপর সে বিলের পানির দিকে দৌড়ে গেল। পরিও তার সাথে গেল। বিলের গভীর থেকে একটা কালো পাথর তুলে আনলো। এখন দরবেশের বলা 2টো জিনিস তাদের কাছে আছে, শুধু একটা জিনিস বাকি। জিন তখন আকাশে ভেসে আছে। সে সব বুঝে গেছে। সে গর্জে উঠল, তোমরা আমাকে আবার বন্দি করতে চাও? হঠাৎ সে হাত তুলল। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বিলের পানি আকাশে উঠে যাচ্ছে, গাছগুলো ভেঙে পড়ছে। রাশেদ কষ্ট করে দাঁড়িয়ে আছে। সে জানে এখন শেষ কাজটা করতে হবে। সে মেহরুনের দিকে তাকালো। তার চোখে শান্তি। সে বলল, আমি বুঝেছি কি করতে হবে। মেহরুন আতঙ্কিত হয়ে বলল, না রাশেদ। রাশেদ মৃদু আসলো, এই সব কিছু আমার ভুলে শুরু করে হয়েছে, এটা শেষ করার দায়িত্ব আমার। তারপর সে গাছের মূল আর পাখাটার একসাথে শিমুল গাছের গোড়ায় রাখলো। আকাশ বজ্রপাত হলো। জিন বুঝতে পারলো কি হতে যাচ্ছে। সে গর্জে উঠল, না। সে দ্রুত নিচে নেমে আসতে লাগলো, কিন্তু তখন দেরি হয়ে গেছে। রাশেদ গাছের সামনে দাঁড়িয়ে বলল, হে সৃষ্টিকর্তা, এই গ্রামকে রক্ষা করুন। তারপর সে নিজের হাত গাছের কাণ্ডে রেখে চোখ বন্ধ করল। মুহূর্তের মধ্যে চারিদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। বাতাস থেমে গেল। জিন চিৎকার করে বলল, তার শরীর ধীরে ধীরে ধোয়ার মতো গাছের ভেতরে ঢুকে যেতে লাগলো। সে গর্জে উঠল, মানুষ, তুমি আমাকে বন্দি করলে আবার। কিন্তু আলো আরো তীব্র হয়ে উঠল।
শেষ পর্যন্ত জিনের ভয়ঙ্কর অপেয় পুরোপুরি শিমুল গাছের ভেতরে মিলিয়ে গেল। সবকিছু শান্ত হয়ে গেল, ঝড় থেমে গেল, বিলের পানি আবার শান্ত, কিন্তু রাস্তার সেখানে নেই। সে ধীরে ধীরে আলো হয়ে গাছের ভেতরে মিলে গেছে। মেহেরুন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখে বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, তুমি আমাদের সবাইকে বাঁচালে। ভোর হতে শুরু করলো। গ্রামের মানুষ ধীরে ধীরে ঘর থেকে বের হলো। তারা দেখল সবকিছু আবার শান্ত। শিমুল গাছটা আগের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু এখন গাছটার চারপাশে অদ্ভুত শান্তি। সেদিন থেকে আর কখনো শালবনপুর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটেনি, আর কেউ সেই জিনকে দেখেনি। তবে গ্রামের অনেক মানুষ বলে কখনো কখনো গভীর রাতে শিমুল গাছের নিচে নাকি একটা নীল আলো দেখা যায়, আর সে আলোয় মনে হয় যেন দুইটা ছায়া দাঁড়িয়ে আছে, একজন পরী আর একজন সেই সাহসী মানুষ যে নিজের জীবন দিয়ে পুরো গ্রামকে বাঁচিয়েছিল। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের দুটো গল্প কমেন্ট করে জানাবেন। সামনে দেখা হবে আয়েশাপুরীর গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।